নমস্কার, আমি মানিক মণ্ডল। আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আজ যেন অনুব্রত মণ্ডলের ছোট ভাইয়ের আগমন হলো। ওই চাচাতো ছোট ভাই হতে পারে হয়তো, সেই রাজু মণ্ডল বলে একটি ব্যক্তি, যিনি জেলে যাচ্ছেন, আবার জেল থেকে বাইরেও বেরিয়ে যাচ্ছেন, যেন সেই রবি ঠাকুরের গানের মতো, শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা, এইভাবে যেন তারা জেলে গিয়ে বাইরে বেরিয়ে আসছে এবং কেন্দ্রবিন্দুতে ইলেকশন কমিশনের বেপরোয়া মনোভাব। কেন এই ব্যক্তিটিকে অ্যারেস্টই বা করা হলো, আবার কেন ছেড়েই বা দেওয়া হলো? আসলে ঘটনার সূত্রপাত হয়েছিল, এই ব্যক্তিটি কার্যত কোট আনকোট বলছে যে পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, বাড়িতে রসগোল্লা আর ছানা বড়া পাঠিয়ে দেবো। ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। কার্যত সেই মনে পড়ে অনুব্রতবাবু বলতো যে গুড় বাতাসা, চড়াম চড়াম, এই যে কথাগুলো, এই কথাগুলো হচ্ছে কার্যত কোড ল্যাঙ্গুয়েজ তাদের। এই কোড ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে বলছে যে ছানা বড়া পাঠিয়ে দেবো, রসগোল্লা পাঠিয়ে দেবো, এবং আরও বলছেন ইনি যে খাতায় এন্ট্রি করা থাকবে, কে কোথায় কাকে ভোট দিচ্ছে সব এবার লাইভ ক্যামেরায় থাকবে। নষ্ট না হয় পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। এই যে থ্রেডগুলো দেওয়া হলো, এতে করে একজন সাধারণ মানুষের তো অনেকগুলো মাথা নেই, তারা তো তাকেই হয়তো ভোটটা দিয়ে দিতেন। এখন দেখা যাচ্ছে অ্যারেস্ট করা হলো তাকে। অ্যারেস্ট করার পরবর্তীতেই দেখা যাচ্ছে পরক্ষণেই তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন এক্ষেত্রে কোনো রকমের ব্যাখ্যা দেননি, কিন্তু তাকে কেন ছাড়া হলো? এই যে তাকে ছাড়ার মধ্য দিয়ে তো একটা দুষ্কৃতিকারী যারা রয়েছেন, যারা সমাজে এই ধরনের থ্রেড কালচার চালিয়ে যাচ্ছেন, তাদের মনোবল তো বৃদ্ধি পেল, কমলো না। এতে করে দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যক্তিরা, যারা এই যেই ব্যক্তিটিকে এক্ষুনি আপনারা দেখলেন, তার মুখে কার্যত একটা মাইক রয়েছে, মাইক্রোফোন সহ চিৎকার করে করে বলছেন, থ্রেট দিচ্ছেন মানুষদেরকে। তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি পাকিস্তানের থেকেও তো খারাপ দিকে এগোচ্ছে বোধহয়। কারণ পাকিস্তানেও বোধহয় ভোট হয়, অন্তত বাংলাদেশের থেকে বোধহয় পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপের দিকে এগোচ্ছে। বাংলাদেশে কিছুদিন আগে ভোট হলো, সেখানে তো কোনো রকমের অভিযোগ উঠলো না, অথচ আমাদের এই ভারতবর্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই রাজ্যটিতে আমাদের এই ধরনের অভিযোগ উঠতে শুরু হয়েছে যে ভোট দিতে দেবেন না, ভোট দিলে পরে তৃণমূল কংগ্রেসকে দেবেন। এই যদি হয়ে থাকে তবে তো ভোট করানোর কোনো প্রয়োজনই নেই, তাতে করে অনেকগুলো পয়সার সাশ্রয় হবে। সেগুলো না হয় আমরা পরবর্তীতে আলোচনা করব এই ভিডিওতেই। তার আগে এই ঘটনার সূত্রপাতের কারণ আমাদের সেই মাননীয়াই। তিনি অতীতে বলেছিলেন যে নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে, আমি বিজেপি করি না। এই কথাটির মধ্য দিয়ে তিনি কি বার্তা দিলেন, তিনি কি রকমের একটা থ্রেট দিলেন, সেটার প্রকাশ পরবর্তীতে হলো এই ব্যক্তি যিনি রয়েছেন রাজু মণ্ডল, তার বক্তব্যের মধ্য দিয়ে। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। অনুব্রতর কার্যত ছোট ভাইয়ের কাজ করছেন বর্তমানে ইনি। অনুব্রত তো সেই ডান্ডা খেয়ে বোধহয় ঠান্ডা হয়েছেন এখন, নাকি আবার তার পুনরায় সেই অতীতে যা তার রূপ ছিল সেই রূপ ঘরে বসে কার্যত বলছেন কত পার্সেন্ট হলো, কেমন ভোট চলছে, তাও কার্যত ক্যামেরার সামনে পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো দেখছেন, হজম করে আবার সেই একই পার্টিকে ভোট দিয়ে সরকারে আনছেন। এর পেছনে ভাতা কাজ করছে না চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কাজ করছে, সেটা না হয় অন্য বিষয়। দেখুন, আরও একটি ব্যক্তি, তিনি আবার টুপি পরিহিত ব্যক্তি। পশ্চিমবঙ্গের এমনও দিন চলে আসলো যেখানে হিন্দুরা হিন্দুদের তো হুমকি দিচ্ছেনই, মানে সাধারণ জনগণকে তো হুমকি দিচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন টুপি পরিহিত ব্যক্তি বলছেন, গণনার সন্ধ্যার পর তাদের ওপর স্টিম রোলার চালাবো খোলা আকাশের নিচে। 29 তারিখ ভোট এবং 14 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে, আমরা খোলা আকাশের নিচে বলে। দেখুন কতটা কনফিডেন্স থাকলে
কতটা ব্যাক সাপোর্ট থাকলে এমন ধরনের মন্তব্য করা যায়। মাননীয়া কার্যত তাদেরকে ছাড়া ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন, মানে সেই ষাঁড় দাপিয়ে বেড়াবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং তৃণমূলের জেতার পথ প্রশস্ত করবে। টুপি পরিহিত ব্যক্তি যিনি এক্ষুনি বললেন, এনার এই ধরনের বক্তব্য শুনে আর যাই হোক আমি তো অবাক হইনি। কারণ আপনি যদি ট্রেনে চড়তে ভালোবাসেন বা আপনি যদি বাসেই যদি কমফোর্টেবল বোধ করেন, তবে একবার বাসে করে উত্তরবঙ্গে আসুন এবং সীমান্তবর্তী গ্রামগুলোতে একটু ঘুরে দেখুন সেখানকার ডেমোগ্রাফি কী রকমভাবে পাল্টেছে। সেখানে যে গ্রামগুলোতে হিন্দুদের সংখ্যা হয়তো বেশি ছিল, সেখানে দেখা যাচ্ছে একটি পার্টিকুলার সম্প্রদায়ের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আর এটি একটা ন্যাশনাল থ্রেট ছাড়া আর কিছু নয়, কারণ বাংলাদেশ লাগোয়া বর্ডার, সেই বর্ডারগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হচ্ছে এবং সেখান থেকেই নাকি এই ধরনের প্রচুর অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রবেশ করছে। গুজরাট থেকে মুম্বাই থেকে ওই ধরুন দিল্লি, সমস্ত জায়গাতে তারা নাকি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানে যখন SIR হবে তখন তাদেরকে হয়তো বের করা সম্ভব হবে। মানে ইঁদুর গর্তে রয়েছে, সেখানে কিছুটা জল ঢেলে দিতে হবে, সেখানে কিছুটা যেন কেরোসিন ঢেলে দিতে হবে, পেট্রোল ঢেলে দিতে হবে বা একটুখানি বুলডোজার দিয়ে সেটাকে খুঁড়তে হবে, তবেই সেখান থেকে বেরিয়ে আসবে যত মোটা মোটা ইঁদুরগুলো রয়েছে তারা। দেখুন, এই যে বর্ডারের কথাটা বললাম, এটা আরও বেশি সিরিয়াস তখন হয় যখন আপনারা জানতে পারবেন যে এই বর্ডার এলাকাগুলোতেই বাংলাদেশে যখন নির্বাচন হলো, তখন বাংলাদেশের যে একটি পার্টি রয়েছে যারা চূড়ান্ত রকমভাবে ভারত বিরোধী, সেই জামাতে ইসলাম সম্ভবত, তারা অনেকগুলো সিট পেয়েছেন এই সীমান্তবর্তী এলাকাগুলোতে। তাহলে এদের মানসিকতা কোথাও না কোথাও বুঝতে পারছেন। সীমান্তবর্তী এলাকার মানুষেরা যে বাংলাদেশে যারা বসবাস করছেন, যারা ভারত বিরোধী, তারা সেই জামাতকে ভোট দিয়েছেন। আর সেই বেড়াজাল টপকে যখন আপনি ভারতের দিকে আসছেন, ভারতবর্ষেও নাকি ডেমোগ্রাফি পাল্টাচ্ছে। কিছুটা কোইন্সিডেন্স এটা হয়ে যাচ্ছে না? একদিকে জামাতকে এক সম্প্রদায় ভোট দিচ্ছে, অপরদিকে আরেক সম্প্রদায় থ্রেট দিচ্ছে ভারতবর্ষে দাঁড়িয়ে যে রোলার চালিয়ে দেব, স্টিম রোলার। এই পরিস্থিতির জন্য কে দায়ী? একটা ন্যাশনাল থ্রেট তৈরি হচ্ছে যে কারণে, এর জন্য দায়ী একজনই রয়েছেন, আপনারাও জানেন, আমরাও জানি, সেই মাননীয়া। তাকে কি কোনোভাবে বাগে আনা যাচ্ছে না? তিনি অতীতে যা করেছেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এতে করে কিন্তু পশ্চিমবঙ্গের হাল ক্রমশই যেন পিছপা হচ্ছে। মানে যতটা না ডেভেলপমেন্ট, ততটা পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। সাধারণ যুবকদেরকে যুব ভাতা দিয়ে তিনি কি বার্তা দিতে চাইছেন? একটি 30,000-এর চাকরির রিপ্লেসমেন্ট 1500 টাকা তিনি বলতে চাইছেন। 1500 টাকা আমরা নেব, আপনি নেবেন, বিজেপি কর্মী নেবেন, তৃণমূল কর্মী নেবেন এবং কংগ্রেস বামপন্থী সকলে নেবেন। কারণ একটাই, এগুলো আপনাদের আমাদের ট্যাক্সের টাকা। আপনি স্কলারশিপ নেবেন, আপনি যত রকমের সুযোগ সুবিধা রয়েছে গভর্নমেন্টের সবটা নেবেন, কিন্তু তাই বলে আপনি বিরোধিতা করতে পারবেন না। এটা কোথায় লেখা রয়েছে? এই যে পশ্চিমবঙ্গে যখন কোনো ব্যক্তি বিরোধিতা করতে নামেন সরকারের, তখন তাদের হয়ে যিনি বিপক্ষে মাঠে নামেন তিনি হলেন কুণালবাবু। অনেক সময় তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে দেখুন, দিলীপ বাবুর মা তো এই সুযোগ সুবিধা নিচ্ছে। এই যে তাদের পলিটিক্যাল যে বিভিন্ন রকমের ট্যাকটিক্স, যেগুলোর মাধ্যমে তারা একজন নেতাকে ডিমোটিভেট করার চেষ্টা করেন, যে আপনার পরিবারের লোকজন তো নিচ্ছেন সুবিধা বিভিন্ন প্রকল্পের, তাহলে আপনি কেন বিরোধিতা করছেন? আরে বাবা, সেগুলো তো তাদেরই ট্যাক্সের টাকা, সুতরাং তারা কেন সুবিধা নেবেন না আপনি বলুন। আরও একজন ব্যক্তির নাম উঠে আসছে, তিনি আবার দেবাংশু, যার উত্তরসূরি হয়েছেন সেই ব্যক্তিটি। সেই অসিত বাবু বলছেন যে বুথে ভোটারদের নজরদারি করার একটা তিনি দাওয়াই দিয়ে দিলেন। কার্যত অনুব্রত মণ্ডল এবং এই রাজু মণ্ডল বলে কিছুদিন আগে ব্যক্তিটি যিনি উদয় হলো, তার মতন করে ইনিও একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন। ভোটের প্রচারে গিয়ে বুথেই ভোটারদের নজরদারির দাবাই, ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিদায়ী তৃণমূল বিধায়ক। পোলিং এজেন্টরা শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোন দিকে যাচ্ছে, আঙুলটা ওপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে নামছে। এই যে একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এত হাজার হাজার কোটি টাকা খরচা করে যখন নির্বাচন কন্ডাক্ট করা হয়, তার ফলে একটা সঠিক যাতে গভর্নমেন্ট নির্বাচিত হতে পারে, সেইটাকে এইভাবে একটা ইয়ার্কি, একটা ফাজলামির জায়গায় নিয়ে আসা তৃণমূল কংগ্রেস কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়েও যেন মানুষদেরকে থ্রেট করে ঘরে বসে থাকার নিদান দিচ্ছে, যে ভোটটা আমরা করে নেব, আপনারা ঘরেই থাকুন।
অযথা ভোট দিয়ে ভোটটাকে নষ্ট করবেন না। এই ধরনের মানসিকতা যেন হিটলারকেও হার মানায়, যেন সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, আবারও একবার বলতে হচ্ছে সেই কবিতাটি, রাজা উলঙ্গ, উলঙ্গ রাজা। এবং বাচ্চাটি প্রশ্ন যখন করবে, রাজা তোর কাপড় কোথায়, এই প্রশ্নটি কিন্তু সাধারণ মানুষ কিছুদিন বাদে হয়তো করতে শুরু করবেন। এই যে নির্বাচনকে কার্যত ইয়ার্কি একটা ফাজলামির জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আপনারা জানলে অবাক হবেন 2024 সালে এই ধরনের ধরুন ওই লোকসভা ভোটটা যখন হলো, তাতে 1,20,000 কোটি টাকা খরচা করা হয়েছিল পুরো ইলেকশন জুড়ে, সকল পার্টি এবং ইলেকশন কমিশন মিলিয়ে 1,20,000 কোটি টাকা। এই পশ্চিমবঙ্গের নির্বাচনেও হাজার হাজার কোটি টাকা হয়তো খরচা হবে, কিন্তু তার ফল কি হবে? এই ধরনের থ্রেট যে বাড়িতে রসগোল্লা, ছানা বড়া এগুলো পাঠিয়ে দেব এবং স্টিম রোলার চালিয়ে দেব, এই ধরনের থ্রেট জুটবে খালি এই হাজার হাজার কোটি টাকার বিনিময়ে নির্বাচনের ফল এইগুলো দাঁড়ায় যদি, তবে এত টাকা খরচা করার কোনো মানে হয় না। আপনারা একেবারে ঘোষণা করে দিন যে আমাদের মাননীয়ই আমাদের মুখ্যমন্ত্রী থাকবে, তিনি হচ্ছেন সেই হিটলার, সেই ডিকটেটর। আর সব থেকে আশ্চর্য বিষয়, যখন ইলেকশন কমিশন কোনো রকমের ব্যবস্থা নিলেন না এবং সেই রাজু মণ্ডল বেরিয়ে আসছেন, ভিক্টরি সাইন দেখাচ্ছেন কার্যত এবং বলছেন যে যা হবে 23 তারিখের পরে হবে, মানে আবারও তিনি একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন। হবে ভোটের পর, যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। যা কিছু হবে, যা কিছু হবে সব 23 তারিখের পর দেখা যাবে। দাদা, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেসরাও সেই একই রকমের উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেখানে আপনাকে শুধু আটক করা হয়েছে। এইসব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি আমারটা নিয়ে থাকি। হ্যাঁ, আমরা যা হবে 23 তারিখের পর। তাহলে এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আর এই যে ডেমোগ্রাফির চেঞ্জ বর্ডার এরিয়াগুলোতে কার্যত হচ্ছে, সেইগুলোর পেছনে কি বিএসএফের কিছুটা দায়ভার রয়েছে, নাকি সবটাই আমাদের মাননীয়ার উপরে বর্তায়? কারণ মাননীয়া তো কার্যত জমি অ্যালট করছেন না, সেখানে যে ফেন্স করা হবে সেটাও তো করা যাচ্ছে না। এই ধরনের বহু অভিযোগ উঠেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটিও প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ। আবারও পরবর্তী একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।